বন্দোবস্ত করতে হবে, আর যেন অপোনেন্ট তাও খেলতে না নামে পড়ে সেই ব্যবস্থাটা এই ভোটে আমাদের করতে হবে। বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে মেটাতে হবে, এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না, এ সরকার কাউকে ছাড়বে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শুরুতেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে আমাদের ভিডিও কপি করছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিচ্ছে, তারপরে একটুখানি আমি যে স্পিডে বলছি সেই স্পিডটাকে বাড়িয়ে বা কমিয়ে অন্যভাবে পোস্ট করা হচ্ছে একাধিক চ্যানেলে। 4-5টা চ্যানেল চোখে পড়েছে। এই ভিডিও যদি 50,000 দেখেন আপনারা, মিলিয়ন লোকে দেখছে, এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখুন, এমনিতে তো ভিডিও কেউ যদি দেখে তো কোনো অসুবিধা নেই, কিন্তু রেভিনিউতে চাপ পড়ছে এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার ভিডিও করার জন্য যা খরচ খরচা হয় সেগুলো তো এই রেভিনিউ থেকে উঠে আসে। তো সেটা হচ্ছে এই কারণে আমি যেটা প্ল্যান করেছি যে মাথার একটা অংশে এমনভাবে একটা ডিসক্লেমার দিয়ে দেবো, আপাতভাবে আপনাদের খারাপ লাগবে কিন্তু সেটা বাধ্য হয়ে দিতে হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, শুধুমাত্র নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে এখান থেকেই আপনারা ভিডিও দেখলে আমরা খুশি হব। এইবারে আসি যে পার্টি অফিসটাও কিন্তু চলে গেল। যে স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম চিংড়িঘাটা বাইপাস ধাবা বলে একটা ধাবা আছে, তার পাশে একটা ভাড়াটে অফিস চলতো তৃণমূল কংগ্রেসের। দেখুন, তৃণমূল ভবন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা আছে এবং এখানে একটা প্রতীকী ছবি আমরা করেছি যে মমতা ব্যানার্জি, জিহাদিদের রানী আর লুচ্চা ভাইপো তারা হচ্ছে রোদে পুড়ে তারা প্রেস কনফারেন্স করছে, কারণ পার্টি অফিসটা চলে গেছে। পার্টি অফিসটা ভাড়ায় চলতো, সেই পার্টি অফিসটাকে 2025-এ তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। দেখুন, দিল্লির অফিস গেছে, কলকাতার অফিস গেছে, এই মুহূর্তে যা অবস্থা তাতে করে গাছতলায় বা ফুটপাতে সেগুলো কিন্তু নিয়মকানুন নয়। মানে কোথাও আপনি জনবহুল জায়গায় রাস্তা আটকে যদি প্রেস কনফারেন্স করেন এবং তারপরে যদি কেউ ডিম খায়, তাহলে যে ডিম মেরেছে যদি তার শাস্তি হয়, তাকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে রাস্তা অবরোধ করে কেউ যদি প্রেস মিট করে থাকে চোরকুর মতো লোকেরা, তাহলে তাদেরকেও অ্যারেস্ট করা উচিত বলে আমরা মনে করি। আর এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফলতায় গিয়েছিলেন, তিনি ফলতায় গিয়ে কি বললেন যে গতকালকের ঘটনায় মানে ফলতাতে যেটা হয়েছিল আপনারা জানেন। এই মুহূর্তে দেখুন স্ক্রিনে আমরা দেখাচ্ছি যে প্রচুর মানুষ জড়ো হয়েছিল এবং প্রি প্ল্যান্ড। আমরা গতকালকেই বলেছিলাম যে জিহাদিরা, লুঙ্গি পার্টি, বোরখা পার্টি তারা সব জড়ো হয়েছিল এবং সেটা ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট থেকে সেটা পরিকল্পনা করে তাদেরকে পাঠানো হয়েছিল। নেতৃত্ব দিয়েছিল ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খান, যে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল, তার স্ত্রী, সে সামনে দাঁড়িয়ে এই কাণ্ডগুলো করেছিল। তারপরে দেখুন পিটিয়ে ছাল তুলে দিচ্ছে, একদম বাটাম দিয়ে যা কেলানি দিয়েছে সেন্ট্রাল ফোর্স আর রাজ্য পুলিশ মিলে পুরো পরিষ্কার করে দিল। দৌড়ে পালিয়ে যাচ্ছে, প্রচুর জুতো পড়ে আছে, ভালো করে দেখুন ছবিটা, প্রচুর জুতো পড়ে আছে এবং একদম মারের নাম বৃন্দাবন, যা তা করে দিয়েছে ওষুধ। যেভাবে পাক সার্কাসে এই ওষুধটা দেওয়া হয়েছিল একইভাবেই কিন্তু এই ওষুধটা দেওয়া হয়েছে। এবং আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফলতায় গিয়ে তিনি সভায় বক্তৃতা দেওয়ার পরে তারপরে এসে এসপি অফিসে আর একটা মিটিং করেছেন। প্রকাশ্য সভা থেকে তিনি বলেছেন যে রাষ্ট্রবিরোধী
যেটা রাষ্ট্রদ্রোহিতার যে আইন রয়েছে ইউএপিএ, এই ধরনের কঠোর যেগুলো ধারা দেওয়ার কথা সেই ধারাগুলো কিন্তু দিতে হবে। এর পাশাপাশি কেউ যদি এইভাবে রাস্তা আটকে বা এই যে এটা প্ল্যান কি করা হয়েছিল জানেন, পুলিশকে মারবো, সেন্ট্রাল ফোর্সকে মারবো, থানা দখল করব, থানা ভেঙে দেব, সেখান থেকে ওই যে লুচ্চা ভাইপোর যে চাকরটা রয়েছে সেই চাকর জাহাঙ্গীর খানকে আমরা বের করে আনবো। মানে এটা হচ্ছে তালিবান এইসব রাজত্বে দেখা যায়, মানে যেখানে নৈরাজ্য যেটা আগে চলতো, জেহাদিদের রাজত্বে যেটা চলতো তখন এইসব কাণ্ড হতো। তার কারণ আপনাদের মনে থাকবে যে এই জেহাদিদের রানী যখন 2011 সালে ক্ষমতায় এসেছিল তখন কালীঘাট থানায় ঢুকে সেখান থেকে কিন্তু অপরাধীদেরকে বের করে নিয়ে এসেছিল, অভিযুক্তদেরকে বের করে নিয়ে এসেছিল। এবং আপনাদের খুব ভালো করে মনে থাকবে মে মাসের গরমে যখন 2011 এরকম ফল প্রকাশিত হয়েছিল তখন কিন্তু ওই যে কালীঘাটের যে টালির চালা, ভেতরে তো 5 স্টার হোটেল, কিন্তু সেটা আদিগঙ্গার পাড়ে সেই বাড়িটা জবরদখল করে সরকারি জায়গায় করা হয়েছে এবং সেই দোকান ঘরের মতো জায়গাগুলোকে সব দখল করে, বিভিন্ন জায়গাকে দখল করে সরকারি জায়গায় সেই বাড়ি, তার উল্টো দিকে হচ্ছে একটা জেলখানা রয়েছে। সেই জেলখানা থেকে সম্ভবত সেন্ট্রাল জেল, তো সেই জেলখানা থেকে কয়েদিরা কিন্তু হর্ষধ্বনি করছিল। তার মানে একটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এমন একটা সরকার ক্ষমতায় এসছে যারা কিনা তাদের সরকার, মানে অপরাধীদের সরকার। সেটা প্রমাণিত হয়ে গেছে 2011 থেকে 2026 পর্যন্ত 15 বছর ধরে যে অ্যানার্কিটা হয়েছে, যে নৈরাজ্যটা হয়েছে, যে দুষ্কৃতীদের তাণ্ডব চলেছে, সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন। আর একদম শুরুতে যার ভিডিও দেখাচ্ছিলাম তার নাম হচ্ছে উদয়ন গুহ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি কি বলছিলেন বলুন তো? তিনি বলছিলেন যে মেরে এমনভাবে মারো, এমনভাবে কিছু করো। দেখুন ভিডিওটা আমি চালিয়ে রাখছি, ভিডিওটা সবসময় চালিয়ে রাখতে হবে, এটা সেটিংসের কারণে, মানে ওই বাঁচার জন্য আর কি। তো যেটা বলছিলাম যে এ বলছে যে এমনভাবে মারো ঘুমিয়েও যেন না স্বপ্ন দেখে, এমনভাবে মারো যেন কেউ এজেন্ট না হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বাপান্ত তুলে গালাগালি এইসব দিয়েছিল। আজকে উদয়ন গুহ অ্যারেস্ট হয়ে গেছে, আরেকজন অ্যারেস্ট হয়েছে, আরেকটা বড় দুষ্কৃতী, আরেকটা বড় তোলামূল তাদের সেই কামাক স্ট্রিটের একটা চাকর, যারা কালীঘাটের চাকর, তার নাম সুশান্ত ঘোষ, 108 নম্বর পুরসভার তিনি কাউন্সিলর। তিনি জলা জমি ভর্তি করতেন, তিনি কি করতেন, আরও বেশ অনেকগুলো কাণ্ড করতেন। তিনি যেটা করতেন যে বিভিন্ন দোকান ঘর বসিয়ে সেখান থেকে তোলাবাজি করা, পার দোকানে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ এইভাবে নিয়ে কোটি কোটি টাকা কামাতো। তাকে পুরী থেকে রাজ্যের পুলিশ তুলে নিয়ে এসছে। এবং দেখুন এখনো পর্যন্ত এই ছবিটা আমরা দেখাচ্ছি যে গতকালকে কি হয়েছিল, ফলতায় কি হয়েছিল। সেন্ট্রাল ফোর্সকে নামতে হয়েছিল এবং এর পাশাপাশি রাজ্য পুলিশকেও নামতে হয়েছিল। তারপরে বাটাম দিয়ে আচ্ছা করে সাজতা করা হয়েছে এবং প্রচুর লুঙ্গি পাওয়া গেছে, জলে ভেসেছিল, প্রচুর জুতো চপ্পল পাওয়া গেছে, নোংরা চপ্পল, সেগুলো সব ফেলে দিয়ে তারা দৌড়ে পালিয়ে গেছে। এবং এটা হওয়ার ছিল, এটা এক্সপেক্টেড ছিল। আজকে শুভেন্দুবাবু পরিষ্কার করে বলে দিয়েছেন যে কেউ যেন না বাড়িতে থাকতে পারে, প্রত্যেকটাকে যেন পুলিশ তোলে এবং কড়া ধারা দেওয়া হবে। এরপরে দেখুন আরেকটা ছবি, কালকেও আমরা দেখিয়েছি এই ছবিটা, একটা খালের পাড় দিয়ে তারা যখন দৌড়ে পালাচ্ছিল, তারপরে সব জলে ঝাঁপ দিয়ে পড়েছে, কোনো রকমে প্রাণে বেঁচেছে। পুলিশ যা শুনতে পাচ্ছি ইতিমধ্যে 10-15 জনকে অ্যারেস্ট করেছে, তো আরও বেশি অ্যারেস্টের সংখ্যা বাড়বে। তার কারণ প্রত্যেকেই এসছিল থানা ভাঙচুর করতে, প্রত্যেকেই কিন্তু এসছিল ওই কাশ্মীরের কায়দায় ঢিল ছুঁড়ে, পাথর ছুঁড়ে পুলিশকে জখম করার জন্য এবং সেন্ট্রাল ফোর্সকে জখম করার জন্য। আচ্ছা করে পালিশ করেছে। এই নির্দেশটা দেওয়া হয়েছিল, ফ্রি হ্যান্ডটা দেওয়া হয়ে গিয়েছিল, পাক সার্কাসেও একই ঘটনা হয়েছিল। তারপর থেকেও তাদের কত বড় সাহস দেখুন যে তারা আবার এসছে ওই ধরনের একটা নৈরাজ্য তৈরি করতে, একটা জেহাদি বাহিনী। এর মধ্যে অনেকেই কিন্তু আপনারাও জানিয়েছেন আগের একটা কন্টেন্টে যে এর মধ্যে বেশ কিছু বাংলাদেশি জেহাদি রয়েছে, এর মধ্যে কিছু রোহিঙ্গা রয়েছে, যাদেরকে চিহ্নিত করা হচ্ছে। চিহ্নিত করার পরে তাদেরকে বান্ডিল করা হচ্ছে, বান্ডিল করে ওপারে ছুড়ে দেওয়া হচ্ছে। এবং বেশ কিছু শেকু মাকু, তাদের তো প্রাণ কাঁদছে, একদম বিরাট প্রাণ কাঁদছে। তারা বলছে যে না এটা করা উচিত নয়, না ওটা করা উচিত নয়। তো তার বিরুদ্ধে মানে এই যে ডিপোর্ট করা হচ্ছে, প্রথমে তো তাদেরকে চিহ্নিত করা হয়েছিল, তারপরে নামটা ডিলিট করা হয়েছিল এবং তারপরে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে। এর পাশাপাশি জবরদখল মুক্ত করার কাজ চলছে। এবং আজকে এই যে প্রাক্তন যিনি হয়ে গেছেন, যিনি ঘাট ধাক্কা খেয়েছেন, যিনি লাথি খেয়েছেন, ঝাঁটা খেয়েছেন, তিনি নিজেও এসে বলেছিলেন, মানে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে তিনি বেরিয়েছিলেন, বেরিয়ে ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত একটা মিছিল করেছিলেন। সেই মিছিলে পুলিশ ছিল কয়েক হাজার,
দেখুন রাখতে হবে। এখন এরা তো ফাটফাট করে কোর্টে চলে যায়, কে কোথায় ডিম মেরে দেবে, ঝাঁটা মেরে দেবে, জুতো মেরে দেবে, তারপরে চোর চোর স্লোগান, এগুলো তো শুনতেই হচ্ছে। তার ফলে আর তার Z+ সিকিউরিটি রয়েছে, সেখানে তার সিকিউরিটির কর্মীরা, আর মিডিয়া এখনো পর্যন্ত একে ভুলতে পারছে না, বুঝলেন তো, একে ভুলতে পারছে না, সব হামলে গিয়ে পড়েছে। সে পোর্টাল হতে পারে, খবরের কাগজ হতে পারে, টিভি চ্যানেল হতে পারে, সব গেছে। এবার একটা একটা মিডিয়াতে কি হয়, 2-3 জন করে ইউনিট হয়, মানে একজন রিপোর্টার থাকে, তার একজন গাড়ি থাকে, গাড়ির ড্রাইভার থাকে, তারপরে একজন ক্যামেরা পার্সন থাকে। ফলে যদি 50টা মিডিয়ামও যায় তাহলে সেখানেই হয়ে গেল 150 জন, 50টা যদি পোর্টাল যায় তাহলে সেখানে হয়ে গেল আরও 100 জন। ফলে বেশ কয়েকশো হয়ে গিয়েছিল। এবং দেখুন এই যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি না, এই যে মেয়েটিকে দেখাচ্ছি, একে বলা হয়েছে, একে শুধু না, মানে একাধিক যারা গিয়েছিলেন, যারা রিপোর্টার, যারা পোর্টালে কাজ করেন, তাদেরকে দালাল, তাদেরকে গদি মিডিয়া, তাদেরকে কিছু বলবো না, হেনস্থা, এমনকি নোংরামি। মানে দেখুন তৃণমূলটা গোটাটাই এরকম নোংরায় ভর্তি। আপনারা দেখছেন যে যারা যারা একটুখানি আলাদা করে খবর করার চেষ্টা করে, যেমন ধরুন আর বাংলা, সেখানকার একজন রিপোর্টার আমি দেখলাম, আগে একবার দেখেছিলাম ভাইপো তাকে গালাগালি করলো। এই কয়েকদিন আগে কালীঘাটে গিয়ে, কালীঘাটের একজন পা চাটা রয়েছে মাতাল, সে নাকি MP, সে আবার বলছে এই তোমার সঙ্গে কথা বলবো না, দালাল দালাল মিডিয়া। এটা অদ্ভুত একটা ন্যারেটিভ নিয়ে এরা চলে। এবং তাদের যদি প্রকাশ্যে কেউ পা চাটে তখন আর এইসব দালাল ফালাল কিছু শুনতে হয় না। যখনই তাদের কৃতকর্মগুলোকে গত 15 বছর ধরে যে চুরি করে এসেছে, দুর্নীতি করে এসেছে, সেগুলো নিয়ে কেউ প্রশ্ন তুললেই তাদেরকে দালাল বলা হয়। এবং আজকেও এই যে ছবিটা দেখছেন এই মুহূর্তে, যে মমতা ব্যানার্জি তিনি চলে গেছেন, তারপরে তার যে সমর্থকরা তারা এবারে এইসব আজে বাজে নোংরা যা তা কথা বলেছে মিডিয়াকে। তাহলে বলে দিক পরিষ্কার করে যে কারা কারা যাবে এবং কারা কারা যাবে না। এই যে আমরা হেডলাইন করেছি না, পার্টি অফিসও গেল, এই যে পার্টি অফিসটা ছিল তোলামূলের, যেটা চিংড়িঘাটায়, সেটা তো তাদের হাত থেকে চলে গেল। কিন্তু যতদিন ছিল সেখানে, যখন ভাইপো, আমি নিজেও উপস্থিত থেকেছি বেশ কয়েকবার, তো ভাইপো যখন প্রেস মিট করতো তখন অ্যাক্রিডিটেশন কার্ড দেখতে চাইতো সিকিউরিটির। মানে ভাবতে পারছেন, রাজ্য সরকার যে অ্যাক্রিডিটেশন কার্ডটা দেয় সেটা শুধুমাত্র রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পর্যন্ত শেষ। তিনি যখন কোথাও কোনো সভা করবেন তখন সেখানে সরকারিভাবে সেই কার্ডটা দেখতে চাইতে পারে। কিন্তু ভাইপো কোনসা লাটের বাট, যে তার যখন সভা হবে, তার যখন প্রেস মিট হবে, তখন কিন্তু ওই অ্যাক্রিডিটেশন কার্ড, এবং অ্যাক্রিডিটেশন কার্ড তো আমারও ছিল, আমার আছে এখনও, কিন্তু তখন একটা বার করে দেওয়া হলো, বাছাই বাছাই করে তাদের, শুধুমাত্র যারা পা চাটে পদলেহন করে তাদেরকেই শুধুমাত্র প্রবেশ করতে দেওয়া হবে। মানে এরকম হয়ে গিয়েছিল। তো সেই পার্টি অফিসটা থাকছে না, এবার রাস্তায় করবে। রাস্তায় করলে বুঝতে পারবে। এই যে রাস্তায় দেখুন যারা এই যে যাচ্ছে, এরা হচ্ছে তোলামূলের কোনো একটা নিশ্চয়ই সুবিধাভোগী, নিশ্চয়ই কোনো না কোনো সুবিধে নিয়েছে, অনৈতিকভাবেই নিয়েছে নিশ্চয়ই। তা না হলে তারা মিডিয়ায় যখন কেউ কথা বলতে যাচ্ছে তাদেরকে যেভাবে গালাগালি করলো, যেভাবে এন্তার গালাগালি করলো, এই গরমের মধ্যে বেচারা 71 বছর বয়সী একজন মহিলা, তাকে নামতে হয়েছিল। আর যে মেয়েটিকে দেখছেন, এ একটি পোর্টালে কাজ করে, বাংলা হান্ট, তো সেই বাংলা হান্টের হয়ে সে যখন গিয়েছিল, একাধিক মহিলা সাংবাদিককে আজকে নোংরাভাবে, চূড়ান্তভাবে হেনস্থা করা হয়েছে। তো সেই হেনস্থা সত্ত্বেও কিন্তু খবরটা সবাই করেছে, এবং ছবি দেখে যা বোঝা যাচ্ছে, আর মমতা ব্যানার্জি নিজস্ব একটা ফেসবুক টিম থাকে, ফলে তারা দেখানোর চেষ্টা করেছে যে বিরাট জনবহুল, বিরাট ব্যাপার। কিন্তু তাদের ইস্যুটা কি ছিল না, এই জবরদখল মুক্ত করা যাবে না। এই যে রেল লাইনের পাশ থেকে জবরদখলকারীদের হটানো হচ্ছে, বিভিন্ন রকমের তোলামূলের পার্টি অফিস যেগুলো হয়েছিল, CPM এর পার্টি অফিস হয়েছিল একদম অবৈধভাবে সরকারি জমি দখল করে, সেইগুলোকে সরানোর কাজ চলছে, জঞ্জাল মুক্ত করার কাজ চলছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে শুভেন্দুবাবু যেটা একদম প্রতিজ্ঞা করেছেন বলা যেতে পারে, যে কোনো বেআইনি কাজ না খাউঙ্গা না খানে দুঙ্গা, মানে কোনো বেআইনি কাজ আমি হতে দেব না। আমি নিজে যেমন বেআইনি কাজ করব না, তেমন কাউকে বেআইনি কাজটা করতে দেব না। এবং সেই প্রতিজ্ঞা কিন্তু পালন করছে প্রশাসনের একটা মহল, এখনো পর্যন্ত খুব ছোট একটা মহল। তারা মনে করেছে যে এই যে তোলামুলিদের যিনি রানী, জেহাদিদের রানী বা লুচ্চাদের ভাইপো, তারা হয়তো আবার ফিরে আসবে। কিন্তু সেই অন্ধকে আর কি বোঝাবেন, মানে একসঙ্গে যদি একটা ব্রেক চেপে রাখেন আর এসকালেটারটা চাপতে শুরু করেন, তাহলে তো গাড়ির চাকা এগোবে না। তো তারা ওই অন্ধ, মানে চোখ ঢেকে যদি বলে অন্ধকার অন্ধকার, তাহলে তাদের আর আলো দেখা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু প্রত্যেকটা দপ্তরে দপ্তরে সাজানোর কাজ শুরু হয়েছে। যারা যারা মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, প্রত্যেককেই আলাদা করে একদম নতুন, মানে আগের সরকারের যে PS-গুলো ছিল, প্রাইভেট সেক্রেটারি সবাইকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, নতুন PS-দেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, এবং এখন সরকারি বিভিন্ন কর্মসূচি চলছে।
আগামীকালকে বিধানসভায় রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেটটা পেশ হবে 22 তারিখে। ওই সময় একটু বাইরে থাকবো, কিন্তু যা যা কিছু খবর আসবে সেটা নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে আজকে আমরা এই যে ইম্পর্টেন্ট কথাটা জানালাম যে পার্টি অফিসও গেল, বুঝতে পারলেন পরিষ্কার করে ব্যাপারটা কি? পার্টি অফিস গেল মানে তাদের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরটাকে, যেটা প্রাইভেট প্রপার্টি ছিল, যারা মালিক ছিলেন মডার্ন ডেকোরেটার্স বলে একটি সংস্থা, তারা সেই নোটিশ দিয়েছিল আগেই। এবং যতই তারা বলুন যে না না সরকার চেঞ্জ হওয়ার পরে আমরা করছি না, কিন্তু সরকার থাকলে, মানে ওই তোলামূলের সরকারটা থাকলে, তাহলে তাদের এই সাহসটা হতো না। যেহেতু সরকারটা পরিবর্তন হয়েছে, এর ফলেই তারা সাহস সঞ্চয় করতে পেরেছেন। এবং আরেকটা নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে, সেটাও বেশ কিছু ইললিগাল, তার নকশায় ডিস্টার্ব রয়েছে বলে আমরা জানতে পারছি কলকাতা পুরসভা সূত্রে। আগে যেখানে তপসিয়ায় তৃণমূলের ভবন ছিল, সেখানে তো একটা 7 স্টার হোটেল করার একটা পরিকল্পনা ছিল। সবচেয়ে একটা প্যাথেটিক খবর আমরা পেলাম যে এই যে পার্টি অফিসটা ভাড়ায় চলতো, সেখানেও কিন্তু ওই যে বিভিন্ন অঞ্চল অফিস, বিভিন্ন রকমের ওয়ার্ড অফিস, বিভিন্ন কাউন্সিলরের অফিস, সেখানে যেমন করে কন্ডম উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, সেখানে বিলাসবহুল রুম উদ্ধার হচ্ছে, সেটা সুরুচি বা কুরুচি সংঘ হতে পারে, সুরেন্দ্রনাথ কলেজ হতে পারে। একইভাবে এই যে পার্টি অফিসটা বন্ধ হয়ে গেল আজ থেকে, সেই পার্টি অফিসের ভেতরেও বেশ কয়েকটা বিলাসবহুল ঘর ছিল। পার্টি অফিসে কেন বিলাসবহুল ঘর? একদম রুম, সেখানে খাট রয়েছে, দামি বিছানা রয়েছে, এসি তো অবশ্যই রয়েছে, সেখানে সমস্ত কিছু, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা রেফ্রিজারেটরের ব্যবস্থা রয়েছে। তো কেন 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 তার উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন আস্তে আস্তে করে উত্তরগুলো পাওয়া যাচ্ছে। তাদের যতগুলো নেতা, তাদের কারো বাড়ি থেকে সোনা উদ্ধার হচ্ছে নতুন করে, মানে পার্থ চ্যাটার্জি ছেড়ে দিন, এই যে সব্যসাচী দত্ত, তাকে অ্যারেস্ট করা হলো, তার বাড়ি থেকে 3 কিলো 4 কিলো করে সোনা উদ্ধার হচ্ছে। কিলো কিলো, ভরি নয়। মানে আপনারা বাড়িতে 1 ভরি 2 ভরি 3 ভরি সোনা ব্যবহার করেন, তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার সোনা উদ্ধার হচ্ছে। তো তার মানে কি, এই যে উদয়ন গুহ, তাকে অ্যারেস্ট করা হলো, সে বলছে আমি কিছু জানি না কেন অ্যারেস্ট করা হলো। সব্যসাচী দত্ত বলছে আমি কিছু জানি না কেন অ্যারেস্ট করা হলো। এটা প্রতিহিংসা, কোনো প্রতিহিংসা টিংসা নয়। দুর্নীতি করেছে, চুরি করেছে, ফেরেববাজি করেছে, এই কারণেই রাজ্য সরকার অ্যারেস্ট করেছে এবং আরও করবে। এই যে জিহাদি বাহিনী, লুঙ্গি পার্টি, বোরখা পার্টি, বাংলাদেশের পার্টি, রোহিঙ্গা পার্টি, যত রকমের অন্যায় করবে, কাউকে ছাড়া হবে না এবং এটা অ্যারেস্ট করে পুলিশ ঠিক কাজ করবে। এটা আমাদের বক্তব্য। আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।